আমার মায়ের মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয়। তখন আমার 12-13 বছর বয়স হবে। এক কালবৈশাখী রাতে আমি আর আমার মা ঘরে বসে আছি। বাবা বারাসাতে চাকরি করতেন, ডেইলি প্যাসেঞ্জার। সেই রাতে ঝড়ের কারণে বাবা ফিরতে পারেননি। মা আর আমি লুডো খেলছিলাম। হঠাৎ মায়ের কি যেন হয়ে গেল। মা বলল, তুমি একটু বসো, আমি আসছি, বলে বাইরে চলে গেল। আমি একা একা বসে আছি। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন মা ফিরল না, আমি একটা ছাতা নিয়ে বেরোলাম। সারা বাড়ি খোঁজার পর দেখলাম মা পুকুর ঘাটে বৃষ্টিতে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে 2-1 বার ডাকলাম, মা, ও মা, মা, ও মা। তবু মা ফিরল না। তারপর যখন গিয়ে মায়ের হাত ধরলাম, দেখি মায়ের শরীর মারাত্মক গরম। বৃষ্টির মধ্যে কোনো মানুষের শরীর এত গরম হতে পারে আমি জানতাম। কিছুক্ষণ পর পাড়ের মাটি যেমন মাটিতে ভেঙে পড়ে, মাও তেমন এলিয়ে পড়ল ঘাটের উপর। আমি দেখলাম মায়ের চোখ মুখ ফুলে উঠেছে, চোখ দুটো রক্ত লাল। মায়ের ঠোঁটের ওপর ডান পাশে একটা তিল ছিল, সেই তিল ফেটে রক্ত বেরোচ্ছে। চোখগুলো শুকনো খড়ের মতো হয়ে গেছে। মোদ্দা কথা, বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও মায়ের শরীর ভিজছে না। বাবা বাড়িতে নেই, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। বুঝতেই পারছেন আমার তখন বয়স খুবই কম, কিন্তু মা যে আর বেঁচে নেই তা বুঝতে পারছিলাম আমি। এদিকে আমার যে কি করা উচিত কিছুই মাথায় আসছিল না। শেষে দৌড়ে গেলাম পাশের বাড়িতে, ওদেরকে ডাকলাম। ফিরে এসে দেখি মায়ের শরীর ভিজে ঠান্ডা হয়ে গেছে। আমি যেমন দেখে গিয়েছিলাম তেমনটি আর নেই। আমি যদিও প্রতিবেশীদের শুধু বলেছিলাম যে মা ঘাটের উপর পড়ে আছে, আর কিছু বলিনি ওদের। আমার মন বলছিল বাকি যা আমি দেখেছি তা কাউকেই বলা উচিত নয়। পরদিন সকালে বাবা ফিরল, বাবাকে কিছুই বললাম না আমি। তারপর থেকে একটা অদ্ভুত ব্যাপার আমার সঙ্গে ঘটে। কখনো কখনো বিপদ আমার জীবনে এলে আমি আগে থেকে টের পাই। মানে প্রথম দিন যখন আমি এখানে এলাম, সুবর্ণরেখায় সাঁতার কাটতে নেমেছিলাম। সঞ্জয় আমার সঙ্গে ছিল। ও যে ভালো সাঁতার কাটতে পারে না তা আমি জানতাম না। নদীর ওইদিকে দেখুন, যেখানে ওই যে চওড়া স্রোত, ওইখানে গিয়ে মালটা ডুবে যাচ্ছিল, আর ওকে বাঁচাতে গিয়ে আমিও ডুবে যাচ্ছিলাম। হয়তো ডুবেই যেতাম জানেন, কিন্তু হঠাৎ খেয়াল করলাম নদীর জল আমাকে ভাসিয়ে রেখেছে। আপনাকে না আমি ঠিক ঠিক বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যে জলের ভিতর থেকে 10টা আঙুল আমাকে উপরে ঠেলে রেখেছে। এরকম বহুবার আমার সঙ্গে হয়েছে জানেন, এ কথা আমি কাউকে বলিনি। তবু ওই ধারাগিরির পাগল লোকটা কিভাবে যে এত কিছু জেনে গেল কে জানে। এতদূর বলে প্রত্যয় থামল। মাধবীর দিকে তাকালো সে। মাধবী চুপচাপ এত কিছু শুনছিল এতক্ষণ। এবার সে বলল, এই ঘটনা আপনার বন্ধু বান্ধব কেউ জানে না? প্রত্যয় ঘাড় নাড়ল। কাউকে বলিনি আমি, আপনাকেই প্রথম বললাম। এখানে কিছু একটা ঘটবে মাধবী। আমরা সবাই ওই ঘটনার মধ্যেই ঢুকে গেছি, আমরা সবাই। আকাশে মেঘ দ্রুত গাঢ় হচ্ছিল। শুক্লপক্ষের রাতে এমন ঘন অন্ধকার মাধবী, প্রত্যয় কেউই আগে দেখেনি। মাধবী বলল, চলুন ঘরে ফিরি। ঘরের মধ্যের পরিবেশটাও আজ বেশ গম্ভীর। সবাই যে একটু হলেও ভয় পাচ্ছে সেটা তাদের মুখের দিকে তাকালেই বোঝা যায়। অখিল বলল, বড়ুস্বরের একটা কথা আমাকে ভাবিয়ে তুলেছে। রামধরও কিন্তু এই হোটেলেই কাজ করত। সব কিছুতে ঘুরে ফিরে এই হোটেলটাই চলে আসছে। সঞ্জয় বলল, একটা কাজ করলে কেমন হয়? মানে আজ রাতে প্রতাপ কোথায় যায় একটু নজরে রাখলে হয় না? আজ তো হোটেলে আছে, কাল কলকাতা যাবে, আজ নিশ্চয়ই কোনো মিটিং আছে। প্রীতি বলল, সে না হয় নজরে রাখলাম,
তারপর? সঞ্জয় বলল, ওর পিছু নেব। রাতের বেলাও কোথায় যায় সেটা জানা বিশেষ প্রয়োজন। অখিল বলল, বড়ুশ্বর মুখে বলছিল প্রতাপকে তেমন চেনে না, কিন্তু কাল ওর বাড়ি থেকে বেরোনোর পথে প্রতাপ যে সিগারেট খায় সেই সিগারেটের ফিল্টার পড়ে থাকতে দেখেছি আমি। সিমেট্রিতেও ওই একই ফিল্টার ছিল। এটা কি কোইন্সিডেন্ট হতে পারে? নীল বলল, আমরা কি সত্যি সত্যি প্রতাপের উপর নজর রাখতে যাচ্ছি? অখিল ঘাড় নাড়ল। নীল একটু ভয়ার্ত গলায় বলল, রাতে বাইরে যেতে হবে? সঞ্জয় বলল, না, সবাইকে যেতে হবে না, কেবল আমি আর অখিল যাব। বেশি লোক গেলে প্রতাপ টের পেয়ে যেতে পারে। 12টার দিকে হোটেলের দরজা খোলার আওয়াজ পেয়ে সতর্ক হয়ে উঠল ওরা সবাই। বেশ খানিকক্ষণ হলো ঝড় শুরু হয়েছে। ঘন ঘন মেঘ ডাকছে, আর সেই সঙ্গে অঝোরে বৃষ্টি। সঞ্জয় গিয়ে জানলায় দাঁড়ালো। হ্যাঁ, প্রতাপই এমন ঘন অন্ধকারে বেশ সপ্রতিভ পায়ে এগিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে। পা টিপে টিপে নিচে এলো অখিল আর সঞ্জয়। এদিক ওদিক তাকিয়েও হরিহরের টিকিটিও নজরে এলো না। ওরা নিঃশব্দে দরজা খুলে বাইরে এলো। তারপর দুটো ছাতা খুলে চুপচাপ মিলিয়ে গেল অন্ধকারে। যে অন্ধকারে একটু আগেই জঙ্গলের দিকে হেঁটে গেছে প্রতাপ, সেই অন্ধকারে। অখিল আর সঞ্জয় বেরিয়ে যাওয়ার পর একটা জয়েন্ট জ্বালালো নীল। আজ ওদের ঘুমোলে চলবে না। বেরোনোর আগে অখিল বলে গেছে, যদি কোনো সমস্যা হয় আমরা কল করব, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাস। হ্যাঁ, আর হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশনটা অন করে রাখছি আমরা। প্রীতির দিকে জয়েন্টটা এগিয়ে দিয়ে বাসন্তী বলল, আমরা তো পুলিশেও খবর দিতে পারি, এরকমভাবে নিজেরা রিস্ক নিচ্ছে কেন? প্রত্যয় বলল, কোনো ক্রাইম ঘটার আগে পুলিশে খবর দিয়ে কিছুই হবে না, ওরা কোনো স্টেপ নেবে না। নীল বলল, ভয় পাবেন না, সঞ্জয়কে আমি চিনি। এমনিতে গোয়ার হলেও সমস্যায় পড়লে ওর মাথা অদ্ভুতভাবে খুলে যায়। তাছাড়া লাইভ লোকেশন তো রইলই। এই প্রত্যয়, দেখ তো ওরা কোথায় আছে এখন। মোবাইলে ম্যাপ খুলল প্রত্যয়। বলল, জঙ্গলের মধ্যেই আছে, এখানে তো আর পায়ে হাঁটা রাস্তাটা দেখাবে না, ওরা সিমেট্রির দিকে এগোচ্ছে। তারপর একটু থেমে গিয়ে বলল, না, সিমেট্রি না, এই সেই পুরনো বাড়িগুলোর দিকে যাচ্ছে এবার। অ্যাকচুয়ালি ওরা না ঘুরছে। বাসন্তী বলল, হরিহর কোথায়? ও যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু বিপদ। নীল বলল, হরিহর তো দরজা টেনে ঘুম, ওকে নিয়ে আর না ভাবলেও চলবে। একটা সিগারেট জ্বালালো প্রীতি। কাউকে সে বলতে পারছে না। অখিলের জন্য তার চিন্তা হচ্ছে। কেন যে এমন চিন্তা হচ্ছে তা সে অবশ্য জানে না, কিন্তু হচ্ছে। একটু জোরে মেঘ ডাকলেই সে শিউরে উঠছে অখিলের কথা ভেবে। না জানি অখিল কি করছে এই ঝড়জলে। যদি ওর কোনো বিপদ হয়, যদি প্রতাপ ওদের ধরে ফেলে। কেন হচ্ছে এমনটা প্রীতি নিজেও জানে না।